আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান রেওয়ামিল অধ্যায় নিয়ে, অর্থাৎ রেওয়ামিল অধ্যায়ের প্রথম সৃজনশীল। এটা আজকে আমি সমাধান করব 1 নম্বর সৃজনশীল প্রশ্নটা, যা তুমি দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি রেডি করেছি। তো এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, এখানে অনেকগুলো হিসাব দেওয়া আছে। মূলধন আছে, হাতে নগদ আছে, দেনাদার আছে, পাওনাদার আছে, উত্তোলন আছে, ক্রয় আছে, বিক্রয় আছে, বিনিয়োগের সুদ আছে, সমাপনী মজুত পণ্য আছে, অনেক কিছু আছে। তো এখানে বলা আছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলে যে দফাগুলো আসে না, অন্তর্ভুক্ত হবে না, মানে এইখান থেকে কোন কোন এন্ট্রিগুলো আছে যেগুলো রেওয়ামিলে আসবে না। তো রেওয়ামিলে আসবে না এমন এন্ট্রি যদি আমরা খুঁজতে চাই, এমন তোমার লেনদেনগুলো যদি আমরা খুঁজতে চাই, তাহলে বলতে পারি যে 3টা জিনিস কিন্তু রেওয়ামিলে আসে না। কয়টা জিনিস আসে না? 3টা জিনিস আসে না। কোন 3টা জিনিস আসে না রেওয়ামিলে? আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো চাইলে। রেওয়ামিলে আসে না হচ্ছে সম্ভাব্য দায় বা সম্পদ। সম্ভাব্য দায় বা সম্পদ, এভাবে মনে রাখতে পারো তাহলে। সম্ভাব্য দায় বা সম্পদ। তারপর দেখো, সম্ভাব্য দায় বা সম্পদ রেওয়ামিলে আসে না। সো এরপরে কি কি আছে? তারপরে আছে হচ্ছে তোমার সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, অনেক সময় সমাপনী কথাটা লেখা থাকে না। এই সমাপনী কথাটা অনেক সময় লেখা থাকবে না, তাহলে তুমি কিভাবে বুঝবা? যদি 31/12 বা 31 তারিখ দেওয়া থাকে, হ্যাঁ 31/12, তারপর একটা ডেট দেওয়া থাকবে, মানে বছর দেওয়া থাকবে, এগুলো রেওয়ামিলে আসে না। তারপর আছে কি? হাতে নগদ ও ব্যাংক জমা। সেটা প্রারম্ভিক হাতে নগদ ও ব্যাংক জমা রেওয়ামিলে আসে না। তাহলে কি লিখব? প্রারম্ভিক হাতে নগদ ও ব্যাংক জমা। এটা অনেক সময় 1 তারিখ দিয়ে দেওয়া থাকে, 1/1/2000 কত সামথিং দেওয়া থাকবে। মানে প্রারম্ভিক যদি লেখা না থাকে তাহলে এটা ধরে নিবা। সো এভাবে তুমি মনে রাখতে পারো যে কোন কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে না। মূলত এই 3টা এন্ট্রি রেওয়ামিলে কখনোই আসে না। এই 3টা হিসাব কখনো রেওয়ামিলে আসে না। প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা, এটা রেওয়ামিলে আসে না। তারপর আছে হচ্ছে সমাপনী মজুত পণ্য। যদি সমাপনী লেখা না থাকে তাহলে শুধু মজুত পণ্য লেখা থাকবে এবং 31/12 তারিখ এটা লেখা থাকবে। তারপরে আছে কি? সম্ভাব্য দায়। সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ, যেটা বিচারাধীন আছে, এটা হতে পারে সম্পদ, নাও হতে পারে। সো এটা আমরা ইনক্লুড করব না রেওয়ামিলে। তো এমন এন্ট্রি আমরা দেখব যে এই অঙ্কের মধ্যে কত কত আছে। আমরা দেখলেই বুঝতে পারবো যে এই এন্ট্রি কোনটা কোনটা এখানে আছে যেগুলো রেওয়ামিলে আসবে না। দেখো, খেয়াল করো, একটু মনোযোগের সাথে বোঝার ট্রাই করো, তাহলেই হবে। সো এখানে দেখো লেখা আছে এই যে হাতে নগদ 1/1, তার মানে কি? এটা প্রারম্ভিক, এটা রেওয়ামিলে আসে না। কি বলেছি? রেওয়ামিলে এটা আসে না। তারপর আছে কি? পাওনাদার, দেনাদার পাওনাদার, উত্তোলন, ক্রয় বিক্রয়, বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য। এই যে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে আসে না, এটা লিখব। তারপর আছে কি? বিমা ইসলামী আছে, আমদানি শুল্ক আছে, কমিশন প্রাপ্তি আছে, বিনিয়োগ আছে, তারপর আছে ব্যাংক জমা সুদ আছে, আসবাবপত্র, বিজ্ঞাপন, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী ব্যাংক জমা। সো এইখানে দেখো, খেয়াল করো, আমরা যেটা দেখতে পাচ্ছি এই অঙ্কের মধ্যে, তাহলে আমরা দুটো এন্ট্রি পেয়ে গেছি। এই দুটো এন্ট্রি রেওয়ামিলে আসে না। তাহলে আমরা প্রথমে একটা ছক করব। এই 15,000 এবং এই 12,000, এই দুটো এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সো এই দুটো টাকা আমরা একসাথে করে লিখে দেব, তাহলে ক নাম্বার হবে? সো আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আমরা এখানে ছক করতে পারি একটা। ছকের মধ্যে আমরা মূলত এই কাজটা করে থাকি। সো দেখো, ছকটা কেমন হবে? প্রথমত আমাদেরকে লিখতে হবে ক। তারপর কি লিখতে পারি? যে সমাপনী রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। রেওয়ামিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না। রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। রেওয়ামিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না। সো এখানে আমরা ছকটা করি।
জাস্ট হচ্ছে এই ধরনের ছকগুলো হয়ে থাকে, দুটো টাকার ঘর লিখে থাকি আমরা, হ্যাঁ দুটো টাকার ঘর লিখে থাকি আর বিবরণ লিখে থাকি, তারিখ লেখা লাগে না। সো আমরা কি কি লিখব? আমরা প্রথমে লিখব হচ্ছে বিবরণ, তারপরে বিস্তারিত টাকা, দেন পরিমাণ টাকা, তো চলো আমরা দেখি, এখান থেকে দেখে লিখে দেই। হাতে নগদ 15 তারিখে 15,000 টাকা, হাতে নগদ 1 15,000 টাকা। তাহলে এখানে লিখব কি? হাতে নগদ 1 কত তারিখ আছে? 1/1/2017, 1/1/17 কত ছিল? 15,000 টাকা। এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা হবে, সেখানে লিখব 15,000 টাকা। তারপর আছে কি? সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য 12,000 টাকা। তাহলে মোট 12 আর 15 হচ্ছে 17,000 টাকা। ডাবল দাগ দিয়ে আমরা হিসাবটা বন্ধ করে দিতে পারি আর এখানে আমরা ক্লোজ করে দিতে পারি। ব্যাস, এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এভাবে সমাধান করতে হয় ক নাম্বারটা। ভালো করে খেয়াল করো, রেওয়া মিলে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না সেটা আমরা লিখেছি এখানে। হাতে নগদ, সমাপনী মজুদ পণ্য, এই দুটো জিনিস আসবে না, কারণ আমি কিন্তু অলরেডি উপরে লিখেছিলাম যে রেওয়া মিলে কোন দফাগুলো অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমা, যেটা 1 তারিখ লেখা থাকবে, অনেক সময় লেখা থাকতে পারে 1 তারিখ লেখা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটা নিয়ে চিন্তা করা যাবে না। তারপর মজুদ পণ্য 31/12, অনেক সময় সমাপনী লেখা না থাকতে পারে, অনেক সময় তারিখ লেখা না থাকতে পারে, দেখে বুঝতে হবে। যে কোনো একটা লেখা থাকবে, সমাপনী বা তারিখ যে কোনো একটা লেখা থাকবে। সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ, এই দফাগুলো রেওয়া মিলে আসে না, ঠিক আছে? ওকে, এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। দেখি খ নাম্বারে কি বলছে। যারা আমার 499 টাকার ব্যাচে এখনও ভর্তি হওনি, যত দ্রুত পারো যোগাযোগ করো, একদম অফারে ভর্তি নিচ্ছি, 499 টাকা মাত্র। তুমি যদি একবার ভর্তি হও, বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা। অনেকে বিশ্বাস করতে চায় না, তুমি একবার ভর্তি হয়ে দেখতে পারো, আমার কমেন্টগুলো চেক করতে পারো। আমি যেহেতু অনেক দিন ধরে ক্লাস করাই, এতটুকু বিশ্বাস রাখতে পারো, 499 টাকা আহামরি কিছু না। একটাবার ভর্তি হয়ে দেখো, আমি নিয়মিত ক্লাস করে জুম অ্যাপে, সো জুম অ্যাপে ক্লাস করে তুমি নিয়মিত প্রশ্ন করতে পারবা। সো তোমার প্রবলেমগুলো আমি সলভ করে দিব। এছাড়াও তুমি যত প্রকার হেল্প লাগে সেটা তো পাবাই। সো মাত্র 499 টাকা দিয়ে তুমি তোমার এসএসসি হিসাব বিজ্ঞান বইটা পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে নিতে পারো আমার থেকে। আশা রাখি তোমরা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাকে ভর্তি হওয়ার জন্য বলবা, এবং আরও বিস্তারিত জানার দরকার হলে আমাকে বিস্তারিত আমার কাছ থেকে জানতে পারবা। খেয়াল করো, খ নম্বরে বলেছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করতে হবে। কি বলেছে? একটা রেওয়া মিল প্রস্তুত করতে হবে। তার মানে রেওয়া মিলের ছকটা তোমাকে জানতে হবে। তারপরের কথা হচ্ছে এই দফাগুলো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, যেটা ডেবিট সেটা ডেবিট পাশে লিখবা, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট পাশে লিখবা, তাহলেই হবে। সো ডেবিট ক্রেডিট আলাদা আলাদা করে লিখতে পারলেই হবে। সো দেখো আমরা ছক করবো রেওয়া মিলের ছকটা। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা এর আগে এটা হয়তো আমার আলোচনা ছিল না কখনো, হ্যাঁ তোমাদের সাথে হয়তো এটা প্রথম ভিডিও, একটু খেয়াল করে দেখবা। সো আমরা প্রথমে খ নং লিখে দেখি, খ। তারপর প্রতিষ্ঠানের নাম কি ছিল? শিহাব অ্যান্ড ব্রাদার্স। সেখানে লিখতে পারি শিহাব অ্যান্ড ব্রাদার্স। তারপর এখানে লিখব কি? রেওয়া মিল। রেওয়া মিল, ক্লিয়ার? এভাবে আমরা লিখব। তো আমি নর্মালি একটা খতিয়ানের ছক করলাম এখানে। তো খতিয়ানের ছকটা সচরাচর কেমন হয়? খতিয়ানের ছকে প্রথমত ক্রমিক নং লিখতে হয়, তারপরে বিবরণ লিখতে হয় বা হিসাবের নাম লিখতে হয়, দেন আমরা ভিতরে তথ্যগুলো লিখে থাকি। দেখো প্রথমে কি লিখতে হয়? ক্রমিক নং লিখতে হয়। তো আমি ক্রমিক নং লিখলাম। তারপর লিখতে হয় কি? হিসাবের শিরোনাম বা হিসাবের নাম লিখতে হয়। হিসাবের নাম, হিসাবের নাম। তারপরে এখানে লিখতে হয় কি? রেওয়া মিল করার সময় রেওয়া মিল আমরা মূলত তৈরি করি খতিয়ান থেকে, এই জন্য আমরা এখানে লিখি খতিয়ান পৃষ্ঠা। তার মানে কি? আমি খতিয়ানের কত নম্বর পৃষ্ঠা থেকে তথ্যগুলো পাইছি সেটা এখানে লিখতে পারবো। তারপরে কি? ডেবিট টাকা,
ডেবিট টাকা, দেন ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা চেষ্টা করবা সর্বদা একটু ব্যাখ্যা সহকারে মনে রাখার জন্য, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো আমি একটু ক্রমিক নংগুলো দিয়ে নেই। 1 2 3 4 5 6 7 8, 8টা দিয়ে রাখলাম আপাতত, দেন আবার প্রয়োজন হলে আবার দিব। প্রথমে আছে কি মূলধন 1,10,000 টাকা। মূলধন আমরা সচরাচর জেনে থাকি কি, আমরা জেনেছি তো পূর্বে যে সম্পদ, যে কোনো সম্পদ আর ব্যয় ডেবিট ব্যালেন্স হয়, আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স, আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট ব্যালেন্স। সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স, আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট ব্যালেন্স। ওকে, তারপর প্রথমে লিখব কি মূলধন 1,10,000 টাকা। তাহলে এখানে লিখব কি মূলধন। মূলধন, এখন বলো মূলধন এই 5টার মধ্যে কোনটা? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এই জন্য এটা ক্রেডিট ব্যালেন্স হবে। কত টাকা ছিল? 1,10,000 টাকা ছিল। লিখব 1,10,000 টাকা ক্রেডিট পাশে। বুঝো কিন্তু, বোঝার ট্রাই করো, হ্যাঁ, না বুঝলেও ট্রাই করো, কমেন্টে লিখো। কোনো এন্ট্রি সম্পর্কে না বুঝলে কমেন্টে লিখবা। তারপর দেখো হাতে নগদ 1 এটা কিন্তু রেওয়া মিলে আসবে না। দেনাদার আছে কত টাকা? 25,000 টাকা। সো আমরা লিখব দেনাদার। দেনাদার, দেনাদার একটা সম্পদ, এই যে সম্পদ ডেবিট ব্যালেন্স হবে 25,000 টাকা, ডেবিট পাশে লিখব। দেনাদারের পরে আছে পাওনাদার আছে। পাওনাদার কত? 15,000 টাকা। সো লিখব পাওনাদার। পাওনাদার 15,000 টাকা। পাওনাদার কিন্তু একটা দায়, পাওনাদার কি একটা দায়, এই জন্য এই যে দায়ের পাশে হবে, দায় ক্রেডিট পাশে। ওকে, তারপর কি আছে? পাওনাদারের পর আছে উত্তোলন, এই যে উত্তোলন। উত্তোলন 10,000 টাকা। সো লিখব উত্তোলন 10,000 টাকা। উত্তোলন 10,000 টাকা। উত্তোলন কিন্তু, উত্তোলন কি মালিকানা সত্ত্বর বিপরীত। আমি বলি উত্তোলন কিন্তু এখানে সম্পদও না ব্যয়ও না, তারপর আমরা ডেবিট পাশে কেন দিচ্ছি? উত্তোলন হচ্ছে কি একটা, উত্তোলন কি একটা মালিকানা সত্ত্বের বিপরীত হিসাব, অর্থাৎ মালিকানা সত্ত্বটাকে কমাই দেয়। এই জন্য উত্তোলনটাকে আমরা ধরে নিই কি ডেবিট ধরে নিই, যেহেতু মূলধন ক্রেডিট মানে মালিকানা সত্ত্ব ক্রেডিট, তার বিপরীত হলে ডেবিট হবে। ওকে, সো কয়েকটা জিনিস আছে এরকমই, হ্যাঁ, বুঝতে হবে। তারপর ক্রয়, ক্রয় একটা ব্যয়, ক্রয় কি একটা ব্যয়, এর জন্য ব্যয় হলে ডেবিট পাশে লিখতে হয়। তো লিখব কি ক্রয়। টাকার পরিমাণ ছিল কত? 30,000 টাকা। খেয়াল করো 30,000 টাকা। সো লিখব কত? 30,000 টাকা। 30,000 টাকা লিখলাম। তারপর দেখো 30,000 লেখার পরে 6 নম্বরে যাব। ক্রয় লেখার পরে এখন লিখব বিক্রয়। বিক্রয় হচ্ছে 45,000 টাকা। বিক্রয়টা কত? 45,000 টাকা। সো এবার লিখব বিক্রয়। বিক্রয় 45,000 টাকা। বিক্রয় 45,000। বিক্রয় কি একটা, বিক্রয় হচ্ছে একটা আয়। বিক্রয় কি একটা, এই যে এখানে বিক্রয় কই আয়, এই যে আয় হচ্ছে বিক্রয়, এই জন্য ক্রেডিট হলো। আয় হলে ক্রেডিট হয়। তারপর বিক্রয় লেখার পরে তারপর লিখব কি বিনিয়োগের সুদ। দেখো বিনিয়োগের সুদ হচ্ছে একটা আয়। তুমি কারো কাছে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কিংবা ব্যাংকে জমা রাখছো, তো ব্যাংকে যখন জমা রাখবে তখন ব্যাংকালারা তোমার প্রতি মাসে সুদ দেবে না? সুদ দেবে। তো ব্যাংকালারা যে সুদ দেবে সেটা হচ্ছে একটা কি আয়, এই জন্য আমরা লিখে থাকি বিনিয়োগের সুদ আয় 3,000 টাকা। কি লিখতে পারি? বিনিয়োগের সুদ আয় 3,000 টাকা। বিনিয়োগের সুদ আয় 3,000 টাকা, এটা ক্রেডিট। কোন পাশে হবে? ক্রেডিট পাশে হবে। এটা মাথায় রাখতে হবে, ক্রেডিট পাশে লিখতে হবে। ওকে, তারপরে এটা লেখা শেষ। এখন আমরা নিচে লিখব আরও, খেয়াল করো। বিনিয়োগের সুদ লেখার পর এখন হচ্ছে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। আমি কিন্তু পূর্বেই বলেছিলাম সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। তারপর আছে কি বিমা সেলামি 5,000 টাকা। বিমা সেলামি কি একটা ব্যয়। বিমা সেলামি একটা ব্যয়, কারণ এটা ব্যয় বলে এটা ডেবিট পাশে যায়, ঠিক আছে। বিমা সেলামি মানে প্রতি মাসে তুমি বিমা কোম্পানিকে 5,000, 10,000 টাকা করে দিচ্ছ, এ টাকা কিন্তু রিটার্ন পাবে না।
এটা অন কাইন্ড অফ ব্যয়। সো বিমা সেলামি 5,000 টাকা। বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট। গুড। বিমা সেলামি বিমা সেলামি বিমা সেলামি কত ছিল? এই যে 5,000 টাকা ছিল, 5,000 টাকা। তাহলে লিখব 5,000 টাকা। বিমা সেলামি একটা ব্যয়, এই জন্য ডেবিট পাশে লিখলাম, ব্যয়টা ডেবিট পাশে লিখতে হয়। ওকে, তারপরে বিমা সেলামি লেখার পর এখন লিখবো হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক আর যে শুল্কই হোক, শুল্ক তো একটা ব্যয়, তাই না? শুল্কই একটা ব্যয়, তো শুল্ক সবসময় কী হয়? ডেবিট হয়। ব্যয় দেখে ডেবিট 3,500 টাকা। তো লিখবো আমদানি শুল্ক ডেবিট 3,500 টাকা। 9 নাম্বার তারিখে আমদানি শুল্ক ডেবিট। আমদানি শুল্ক 3,500 টাকা, এটা ডেবিট। আমদানি শুল্ক ডেবিট 3,500 টাকা। তারপরে কমিশন প্রাপ্তি 2,000 টাকা। কমিশন প্রাপ্তি মানে আমি কমিশন পাইছি, তো আমি যদি কমিশন পাই তাহলে কি হবে? সেটা আয় হবে না আমার জন্য? আয় হবে। তো আয় হলে ক্রেডিট হয়, তো এই জন্য আমরা লিখবো কি? কমিশন। কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি। তো কমিশন প্রাপ্তি কত ছিল? 2,000 টাকা ছিল। কমিশন প্রাপ্তি 2,000 টাকা ছিল। তো কমিশন প্রাপ্তি 2,000 টাকা আমি পাইছি, এই জন্য ক্রেডিট পাশে, কারণ এটা আমার একটা আয় বোঝাচ্ছে। আমি বোঝাতে পেরেছি? আয় বোঝাচ্ছে এটা একটা। ওকে, এরপরে আমরা আরও হিসাব লিখব। দেখো আমাদের তো অনেকগুলো আমরা লিখে ফেলেছি, আর কয়েকটা আছে মাত্র। কমিশন প্রাপ্তি লেখা শেষ, তারপর আমরা বাকিগুলো লিখব। তো আমাদের ছকটা আরেকটু বড় করা দরকার, আমরা প্রয়োজনে এই পাশে ছক দিতে পারি। তারপর দেখো এবার আমি বাকি তথ্যগুলো লিখে রাখি, লিখে নিই। তো কমিশন প্রাপ্তি আমি লিখেছিলাম নিশ্চয়ই, কমিশন প্রাপ্তি 10 নম্বর এন্ট্রি এখানে লিখেছি। এখন হচ্ছে বাকি তথ্যগুলো লিখব। কমিশন প্রাপ্তির পর আছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে একটা সম্পদ। এই যে দেখো বিনিয়োগ, তুমি কারো কাছে টাকা বিনিয়োগ করছো, ব্যাংকে বিনিয়োগ করছো, বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছো, সেটা তোমার জন্য একটা সম্পদ। আর সম্পদের কারণে সম্পদটা ডেবিট হয়, তাহলে আমরা কি লিখব? বিনিয়োগ 30,000 টাকা। 11 নম্বর এন্ট্রি, এই যে 10, এরপরে হচ্ছে 11 নম্বর। বিনিয়োগ 30,000 টাকা। ব্যাস, বিনিয়োগ লেখার পরে এখন লিখবো হচ্ছে ব্যাংক জমার সুদ। খেয়াল করো, ব্যাংক বিনিয়োগ 30,000 লিখেছি, এখন ব্যাংক জমার সুদ, এটা একটা আয়। তুমি ব্যাংকে 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা যখন জমা রাখবে, ব্যাংক তোমাকে প্রতি মাসে একটা সুদ দিবে। সেই সুদটা তোমার জন্য কি একটা? তোমার জন্য একটা সেটা আয় বোঝাবে। তো প্রতি মাসে যে আয়টা হবে, এই জন্য এটা ক্রেডিট। তো ব্যাংক জমার সুদ 12 নম্বরে, ব্যাংক জমার সুদ। ঘরটা ছোট হয়ে গেছে, একটু বড় করে নিও তোমরা লিখে। ব্যাংক জমার সুদ কত ছিল? ব্যাংক জমার সুদ তাহলে 500 টাকা ছিল মাত্র। তাহলে এখানে লিখবো 500 টাকা, এটা হচ্ছে একটা আয়। 500 টাকা আয়। তারপর ব্যাংক জমার সুদের পরে আসবাবপত্র, দেখো 40,000 টাকা আসবাবপত্র, এটা একটা সম্পদ। আসবাবপত্র কি একটা সম্পদ? তাহলে এখানে লিখবো 13 নম্বর দিয়ে লিখতে পারি আসবাবপত্র। আসবাবপত্র সম্পদ 40,000 টাকা ডেবিট পাশে বসলো। তার আসবাবপত্রের পরে আছে কি? বিজ্ঞাপন আছে। দেখো কি আছে? বিজ্ঞাপন আছে। বিজ্ঞাপন আছে কত? 1,000 টাকা। বিজ্ঞাপন 1,000 টাকা। বিজ্ঞাপন কি একটা বলো তো? বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, এজন্য ডেবিট হবে। বিজ্ঞাপন কি একটা? এই বিজ্ঞাপনটা একটা ব্যয়, এজন্য ডেবিট হবে। 1,000 টাকা আমরা ডেবিট পাশে বসাবো। ব্যাস। তারপর 15 নাম্বার, বিজ্ঞাপনের পর প্রারম্ভিক মজুত পণ্য, এটা একটা ব্যয়, ডেবিট পাশে বসবে 25,000 টাকা। কত? 25,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত 25,000 টাকা, এটা ব্যয়, ডেবিট পাশে বসবে। তারপরে 16 তারিখে আমাদের লাস্ট এন্ট্রি আছে যেটা, সেটা হচ্ছে কি? সমাপনী ব্যাংক জমা 6,000 টাকা। সো আমরা নর্মালি এটা ব্যাংক জমা বলে থাকি, ব্যাংক জমা বললেই আমাদের হয়ে যায়। ব্যাংক জমা মানে ব্যাংকে জমাটানো টাকা। ব্যাংকে তোমার 10 লক্ষ 20 লক্ষ টাকা থাকতে পারে না, ব্যবসার ক্ষেত্রে থাকে। তো এটা কি একটা? ওটা হচ্ছে একটা সম্পদ। ব্যাংক জমা 6,000 টাকা, এটা ডেবিট হবে, সম্পদ ডেবিট হবে 6,000 টাকা। তো এই হচ্ছে আমাদের রেওয়া মিল। এখন আমরা যেটা করব, এই পাশে আমাদের যোগটা করতে হচ্ছে। হ্যাঁ, এই পাশে আমাদের যোগটা করতে হচ্ছে, খেয়াল করো।
মানে বাম পাশে জায়গা না থাকার কারণে ওই পাশে আমরা এই ডেবিট পাশেরটা সব যোগ করব, দেন ক্রেডিট পাশেরটা সব আমরা যোগ করব। তো এবার দেখো আমরা যদি এই পাশেটা যোগ করি 25,000, 10,000, 35, 65,000 আর 5,000, 70 আর 3, 73,500, তারপরে 40,000, 1,03,500, 1,43,500, 10 এখানে 10,000, 44,500, তারপর আছে 25,000 টাকা, 44,000 আর 6,000 হচ্ছে 50,500, তারপর হচ্ছে 25,000 টাকা। সো আমরা এই সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে যোগ করে পাবো হচ্ছে 1,75,500 টাকা। কত পাবো? 1,75,500। এখানে লিখবে 1,75,500 টাকা। আবার যদি পরেরটা যোগ করি, দেখো পরেরটা যদি যোগ করি 1,10,000, 1,15,000, 1,25,000 আর 45, 1,70,000 আর 3,000, 1,73,000 আর 2, 75,000 আর এই 500, তাহলে 1,75,500 টাকা হয়। সেখানে লিখবো কত? 1,75,500 টাকা। তো আমার কাজ হচ্ছে কি? আমার কাজ হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, মানে আমি কিন্তু এই পাশের পুরোটা এই পাশেটা যোগ করে ওখানে গেছি, সব যোগ করছি। সবটা তোমরা একটা সব করবা নিচে নিচে, হ্যাঁ, মনে করো এটা 1 পেজ, ওটা 1 পেজ, এভাবে হতে পারে। ওকে, তো দেখো ডেবিট পাশ আর ক্রেডিট পাশের যে যোগফল 1,75,500 দুটো কিন্তু একই রকম হয়েছে, তার মানে কি উত্তরটা রাইট হয়েছে, এখানে রং হওয়ার প্রশ্ন ওঠে না, মানে ডেবিট আর ক্রেডিট মিললেই হবে। ঠিক আছে, সো এই এন্ট্রিগুলো তোমাকে মনে রাখতে হবে, কখন কোনটা ব্যবহার করতে হয়, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব গ নম্বরে। গ নম্বরে কি বলতেছে দেখো, উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। জাস্ট মুনাফা জাতীয় আয়গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এখানে কি কি মুনাফা জাতীয় আয় আছে। তো মুনাফা জাতীয় আয় যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা রাইট হবে। ঠিক আছে, মুনাফা জাতীয় আয় বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। মুনাফা জাতীয় আয় বলতে কি বোঝায়? যে আয়গুলো প্রতিনিয়ত হয়ে থাকে। আমাদের যে আয়গুলো প্রতিনিয়ত হয়, যেমন মূলধন না, হাতে নগদ না, দেনাদার না, পাওনাদার না, উত্তোলন না, ক্রয় না, বিক্রয় আমাদের নিয়মিত হয়ে থাকে। বিক্রয় একটা নিয়মিত ব্যয়। বিনিয়োগের সুদ, এটা প্রতি মাসে আমি বিনিয়োগের সুদ পাবো। সমাপনী মজুত পণ্য ডেলি পাবো না, এটা আমার আয়না সম্পদ। এটা বিমা সেলামি ব্যয়, আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি, এটা নিয়মিত ঘটে থাকে। বিনিয়োগ এটা সম্পদ। ব্যাংক জমার সুদ, এটা আমি প্রতি মাসে পাবো, হ্যাঁ, প্রতি মাসে প্রতি বছরে পাবো। আসবাবপত্র, বিজ্ঞাপন, প্রাথমিক মজুত পণ্য। তার মানে এই 4টা এন্ট্রি খেয়াল করো, 45 আর 3 48 আর 2 50 আর 500, 50,500 টাকা। তো আমরা একটা ছক করব, ছক করে সেখানে লিখে ফেলবো, গ নংটা এখানে সমাধান করব। গুলো দেখো, এটা হচ্ছে বিবরণ, এখানে টাকা, এখানে টাকা লিখলেই হয়, পরিমাণ টাকা, বিস্তারিত টাকাও লেখে অনেকে। তো এখন আমরা প্রথমে লিখব মুনাফা জাতীয় আয়, তাহলে আমি শিরোনাম দিব কি? মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়। তো মুনাফা জাতীয় আয়গুলো প্রথমে আমরা লিখব, সিরিয়ালে সব লিখব। প্রথমে আমাদের ছিল কি? মুনাফা জাতীয় আয়। বিক্রয় একটা মুনাফা জাতীয় আয়, খেয়াল করো, বিক্রয় একটা মুনাফা জাতীয় আয়। কত টাকা? 45,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে কি লিখব? বিক্রয় কত টাকা ছিল? 45,000 টাকা ছিল। তাহলে এখানে লিখব 45,000 টাকা। তারপর ছিল কি? বিনিয়োগের সুদ ছিল 3,000 টাকা, এটা প্রতি মাসে পেয়ে থাকি। বিনিয়োগের সুদ 3,000 টাকা। তারপর বিনিয়োগের সুদের পর কমিশন প্রাপ্তি আছে, যে কমিশন প্রাপ্তি 2,000 টাকা। সো এখানে লিখব কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি 2,000 টাকা। তারপর আর কি কি আয় আছে যেটা নিয়মিত হয়ে থাকে, প্রতিনিয়ত ওই আয়গুলো আমার হয়, সেগুলো আমি লিখতেছি। ব্যাংক জমার সুদ 500 টাকা প্রতি মাসে পাবো, নিয়মিত হয়ে থাকে। ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ 500 টাকা। তো যদি যোগ করি 45 আর 3 48 আর 2 50 আর 5 50,500 টাকা। 50,500 টাকা, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এবার আমরা বের করব মুনাফা জাতীয় ব্যয়। প্রথমে কি লিখব? মুনাফা জাতীয় ব্যয়ের জন্য শিরোনাম লিখব, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা 2 ভাগে ভাগ করে থাকি, 2 পার্টে লিখে থাকি। এক পার্ট হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর এক পার্ট হচ্ছে অন্যান্য ব্যয়, যেটা বইয়ের মধ্যে ওরা হিন্টস দিয়ে দিয়েছিল। এই যে দেখো, এখানে হিন্টস দেওয়া আছে, ইঙ্গিত 1 ইঙ্গিত 2 দেওয়া আছে। সো আমরা 2 ভাবে বের করব, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করব, তারপর অন্যান্য পরোক্ষ ব্যয়, পরোক্ষ খরচ যোগ করে দিব, তাহলেই হবে। তো প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। কি বের করব? প্রথমে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। তাহলে এখানে লিখব বিক্রিত
বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় খেয়াল করো, প্রথমে আমরা বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা ওখানে লেখা ছিল প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বা সমাপনী মজুত পণ্য। তো আমরা এখানে লিখব প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ কত ছিল দেখো, প্রারম্ভিক মজুত পণ্য এই যে 25,000 টাকা ছিল। তো আমরা এখানে লিখব 25,000 টাকা, ইনার কলমে লিখে হিসাব করে দেই। তো খেয়াল করো নিয়মটা কি, প্রথমত প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হয়, তারপরে ক্রয় লিখতে হয়, লেখার পরে আমাদেরকে আমদানি শুল্ক এগুলো লিখে রাখতে পারো। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, হ্যাঁ আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, জ্বালানি, এই খরচগুলো আমাদেরকে লিখতে হয়। তো এখানে দেখবো এরকম কোনো তথ্য আছে কিনা, যদি এমন কোনো তথ্য থাকে তাহলে সেই তথ্যটা আমরা এখানে দিব, ঠিক আছে, ক্রয়ের পরে। তো দেখো এখানে তথ্য বলতে যেমন মূলধন, হাতে নগদ, দেনাদার, পাওনাদার, উত্তোলন, ক্রয় তো আমি লিখেছি প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, ক্রয় পরিবহন, এগুলো আছে কিনা, বিক্রয় বিনিয়োগের সুদ নাই। এই যে আমদানি শুল্ক আছে শুধু 3,500 টাকা, হ্যাঁ বিমা সেলামি 5,000 ছিল, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ, ব্যাংক জমা সুদ, আসবাবপত্র, বিজ্ঞাপন, প্রারম্ভিক মজুত পণ্য 25,000, এগুলোই ছিল। তো আমদানি শুল্ক কত, 3,500 টাকা। তো আমি কি করব, এখানে 3,500 টাকা আরও যোগ করব, কি লিখব, আমদানি শুল্ক লিখব, আমদানি শুল্ক 3,500 টাকা। তাহলে 55 আর 3 58,500 টাকা, 58,500 টাকা। এটা হচ্ছে আমার মানে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় আমদানি শুল্ক। এবার এখান থেকে আমি বাদ দিব হচ্ছে সমাপনী মজুত। সমাপনী মজুত যারা দশম অধ্যায় করেছ আর্থিক অবস্থার বিবরণী তারা জানো এটা কিভাবে করতে হয়। হ্যাঁ সমাপনী মজুত 12,000 টাকা ছিল সমাপনী মজুত, মেবি এই যে 12,000 টাকা। তাহলে এখানে লিখব 12,000 টাকা বিয়োগ করে দিব। আমরা এটা এখানে লিখতে পারি 58,500, তারপর 12,000 টাকা। তাহলে 58,500 থেকে আমরা 12,000 টাকা বিয়োগ করলে কত পাচ্ছি সেটা আমাদেরকে বের করতে হবে। 46,500 টাকা পাচ্ছি, 46,500 টাকা পাচ্ছি। এবার অন্যান্য খরচগুলো আছে কি কি সেটা আমরা এর সাথে যোগ করে দিব। কি বলেছি, অন্যান্য খরচ আছে কি কি সেটা আমরা সচরাচর এর সাথে যোগ করে দিই। তো আমরা অন্যান্য খরচগুলো এর সাথে যোগ করে দিয়ে থাকি। হ্যাঁ, সো অন্যান্য খরচগুলো আমাদেরকেও মুখস্থ করতে হবে, ঠিক আছে। অন্যান্য বা অন্যান্য পরোক্ষ খরচ বলতে পারি আমরা। এখানে লিখব কি, অন্যান্য পরোক্ষ খরচ, অন্যান্য পরোক্ষ খরচ, অন্যান্য পরোক্ষ খরচ এখানে লিখব। তো অন্যান্য পরোক্ষ খরচ দেখো, মূলধন এটা খরচ না, হাতে নগদ সম্পদ, যদিও প্রারম্ভিক এটা কিছুই না, দেনাদার সম্পদ, পাওনাদার দায়, উত্তোলন, ক্রয় লিখেছি, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস করে, বিক্রয় লিখেছি, বিনিয়োগের সুদ এটা আয় লিখেছি, সমাপনী মজুত পণ্য লিখেছি, বিমা সেলামি হচ্ছে 5,000 টাকা, এটা কিন্তু একটা কী হবে, বিমা সেলামি একটা ব্যয়, অন্যান্য ব্যয়। বিমা সেলামি পরোক্ষ খরচ বলা যায়, হচ্ছে তোমার পরিচালন খরচ বলা যায় বিমা সেলামি। তাহলে এখানে লিখব কি, বিমা সেলামি লিখতে পারি। সো লিখি বিমা সেলামি, বিমা সেলামি। তো বিমা সেলামি কত ছিল, 5,000 টাকা ছিল, এই যে 5,000 টাকা। তাহলে এখানে লিখব 5,000 টাকা, ব্যাস। আর কি আছে দেখো, বিমা সেলামি, আমদানি শুল্ক লিখেছি, কমিশন প্রাপ্তি এটা আয়, বিনিয়োগ এটা সম্পদ, ব্যাংক জমা সুদ এটা আয়, আসবাবপত্র এটা কি একটা সম্পদ, বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয় 1,000 টাকা। তাহলে লিখব কি, বিজ্ঞাপন। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কি প্রতি মাসে খরচ হয় না নিয়মিত খরচ হয়, এগুলো নিয়মিত হয়। তাহলে বিজ্ঞাপন ছিল 1,000 টাকা। আর কোনো এন্ট্রি এখানে আছে কিনা, বিজ্ঞাপনে লেখার প্রারম্ভিক মজুত পণ্য লিখেছি, ব্যাংক জমার সমাপনী ব্যাংক জমা এটাও কিন্তু লেখা শেষ। সো এবার আমরা কি করব, হিসাব করব। এখন আমরা কি করব, হিসাব করব, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। সো এবার চলো হিসাব করি। তাহলে এখানে কত হয়, 46,500, এখানে 5,000, 46,000 আর 5,000 হচ্ছে তোমার 51,500 টাকা, আর 1,000 অর্থাৎ 52,500 টাকা, মোট 52,500 টাকা। সেই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় খরচ। এখন দেখো আমি যদি একটু ছোট করে দেখাই, বুঝতে পারতেছো নিশ্চয়ই। এটা হচ্ছে 50,500 আর এটা হচ্ছে 52,500, দুটোর উত্তর কিন্তু হয়ে গেছে। সো এবার তুমি এখানে নিচে দাগ দিয়ে দাও, পারলে এখানে নিচে দাগ দিয়ে দাও, তাহলেই হবে। সো ঠিক আছে, আমি কি বলেছি আশা করি বুঝতে পেরেছ। জাস্ট হচ্ছে মুনাফা জাতীয়
আয় মুনাফা জাতীয় ব্যয় বের করার সময় মুনাফা জাতীয় ব্যয়টা দুই ভাগে বিভক্ত করে বের করবা। একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর একটা হচ্ছে মানে বিক্রয়ের সাথে যেটা জড়িত, আর একটা হচ্ছে কি অন্যান্য পরোক্ষ খরচ, অন্যান্য খরচ বলা যায়। আর মুনাফা জাতীয় আয় তো একভাবে নির্ণয় করতে হয়। এই হচ্ছে আমাদের কাজ। আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। প্রতিদিন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি প্রতিদিন চেষ্টা করবো ভিডিও আপলোড দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।